হারারেতে হারের ব্যবস্থা প্রথম দিনেই করে ফেলেছে বাংলাদেশ। বিশ্বকাপ ফুটবল চলছে, আমরা সেইখানটাতেই বুঁদ হয়ে আছি। গ্রুপ পর্বে খেলা মাত্র শেষ হলো। এই এত এত খেলা, এত এত রাত জাগা, সবকিছু মিলিয়ে ৪ বছর পর পর আমাদের যে একটা ফুটবল উৎসব আসে, এইটা আসলে সবাই মিলেই আমরা উপভোগ করছি নিঃসন্দেহে। কিন্তু একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট টিমেরও তো খেলা চলছে। জিম্বাবুয়েতে চলে গেছে এবং সেই টেস্ট ম্যাচটা হারারেতে প্রথম দিন বাংলাদেশ যেই খেলাটা খেললো, এইটা ভীষণ, ভীষণ, ভীষণ রকম আসলে হতাশাজনক। টেস্ট ম্যাচ ৫ দিনের খেলা এবং সেখানে প্রথম দিনে তো আর জয় বা পরাজয় নির্ধারিত হয়ে যায় না। আমি যে শুরুতে বললাম হারারেতে হারার ব্যবস্থা করে ফেলেছে। মানে জয় বা পরাজয় ডিসাইড না হলেও একটা ব্যবস্থা করে ফেলা যায় এবং বাংলাদেশ সেই ব্যবস্থাটা মোটামুটি করে ফেলেছে। কেননা জিম্বাবুয়ের এই দিন বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে এবং বাংলাদেশ মাত্র আমরা ১৪০ রানে অল আউট হয়ে গিয়েছি। এবং সেই ব্যর্থতার ষোলকলা পূরণে জিম্বাবুয়ে প্রথম দিন শেষ করেছে ১ উইকেটে ১৩৬ রানে। অর্থাৎ বাংলাদেশের ইনিংসে যে জিম্বাবুয়ে এখন মাত্র ৪ রানে পিছিয়ে আছে, তাদের হাতে ৯ উইকেট। তাদের দেশে খেলা হচ্ছে, তাদের চেনা উইকেট, চেনা কন্ডিশনে। বাংলাদেশ এখান থেকে কিভাবে যে ম্যাচে কামব্যাক করবে আমি ঠিক জানি না। কিন্তু এইটাই তো টেস্ট ক্রিকেটের বিউটি। এরকম একেবারে অসম্ভব জায়গা থেকেও ম্যাচের রং পাল্টে যেতে পারে। আমরা আশা করব যে হয়তো সেকেন্ড ডেতে ঐরকম কোনো একটা কারো ইন্সপায়ারিং বোলিং স্পেলে বাংলাদেশ এই ম্যাচে ঘুরে দাঁড়াবে। তা না হলে এইখান থেকে বাংলাদেশের ওই প্রথম দিনেই আসলে পরাজয়টা লিখে ফেলার কথা এই টেস্ট ম্যাচের ভাগ্যে। এই যে প্রথম দিনের ম্যাচটা হলো সেখানটার মোমেন্ট অফ দ্য ডে নিয়েই তো আলোচনাটা করছি। দেখেন, এই টেস্টটাতে জিম্বাবুয়ের নিয়মিত ক্যাপ্টেন সিকান্দার রাজা নাই, তিনি কাউন্টি কমিটমেন্টে রয়েছেন। রিচার্ড এনগাভারা তিনি হচ্ছে গিয়ে এই ম্যাচে স্ট্যান্ড ইন ক্যাপ্টেন হিসেবে জিম্বাবুয়ের আছেন। তিনি টসে জিতেছেন, বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু টসটাকে কি মোমেন্ট অফ দ্য ডে বলা যাবে? বলা যাবে না। হ্যাঁ, বাংলাদেশ শুরুতে ২ টা উইকেট হারিয়েছে। আমরা মাহমুদুল হাসান জয় এবং সাদমানের উইকেট হারিয়েছি ৩৬ রানের মধ্যে। কিন্তু আমাদের যে পার্টনারশিপ থার্ড উইকেটে নাজমুল হোসেন শান্ত এবং মমিনুল হক, সেই পার্টনারশিপে তো ভাই আমরা গুছিয়ে নিয়েছিলাম। আমরা তো ফার্স্ট সেশনটা ২ উইকেটে ৭৬ রানে শেষ করেছি। ইনফ্যাক্ট সেকেন্ড সেশনেও যদি আপনি বলেন শুরুর অংশটাতে বাংলাদেশ ২ উইকেটে আমরা ১১৩ রানে পৌঁছে গিয়েছিলাম। ফলে এইখানটাকে টসকে আসলে কাঠগড়ায় দাঁড় করানোর কোনো উপায় আছে বলে আমার কাছে মনে হয় না। বিস্ময়কর ব্যাপার হলো ২ উইকেটে বাংলাদেশ ১১৩ রান, সেইখান থেকে ১৪০ রানে আমরা অল আউট। অর্থাৎ ২৭ রানে আমরা শেষ। ৮ টা উইকেট হারিয়েছি। টেস্ট ম্যাচে ২৭ রানে শেষ ৮ টা উইকেট হারানো। এইটা মানে বাংলাদেশের টেস্ট ক্রিকেট যদি আপনি নিয়মিত দেখেন তাহলে আপনার কাছে এটা খুব একটা চোখে লাগবে না। কিন্তু এটা যেকোনো দেশের যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে যেকোনো উইকেটে এটা একটা বিস্ময়কর ব্যাপার। টেস্ট উইকেটের ভ্যালু, একেকটা উইকেটের ভ্যালু যে কতটা, সেইটা আসলে আমরা ঠিক বুঝি কিনা ওই প্রশ্নের সামনে বারবারই দাঁড়াতে হয়। টেস্ট ক্রিকেট কিন্তু আমরা ভালো খেলছি। টেস্ট ক্রিকেটে কিন্তু আমরা ভালো অবস্থায় আছি। সেই কারণে ফ্রাস্ট্রেশনটা আরো বেশি যে জিম্বাবুয়েতে গিয়ে বাংলাদেশ প্রথম দিনই এরকম এক অর্থে নাকানি-চুবানি কেন খাবো আমরা? বাংলাদেশের এই যে ২ উইকেট ১১৩ রানে আমরা পৌঁছে গিয়েছিলাম, ৫০ করে ফেললেন মমিনুল হক, পার্টনারশিপ হয়ে গেল ৭৭ রানে শান্তর সঙ্গে। তারপরেই বাংলাদেশের সেই ধসটা। মমিনুল আরও একবার ৫০ পেরোলেন এবং আরও একবার সেঞ্চুরি করতে পারলেন না। ৬০ রান করে তিনি স্লিপে ক্যাচ প্র্যাকটিস করে দিয়ে আউট হলেন। এটা কিন্তু একটা অ্যালার্মিং ব্যাপার হয়ে যাচ্ছে, এটা যতই অস্বীকার করা হোক না কেন। মমিনুল হকের ১৩ টা টেস্ট সেঞ্চুরি, সর্বশেষটা ২০২৪ সালে ভারতের বিপক্ষে এবং তারপরে যে তিনি ৯ বার ৫০ তে ক্রস করেছেন, কিন্তু কোনোবারই আর সেঞ্চুরিতে সেটা কনভার্ট করতে পারেনি। বাংলাদেশের ব্যাটসম্যানদের এই ৫০ কে সেঞ্চুরিতে কনভার্ট করার ব্যাপারে একটা দুর্বলতা চিরকালীন। সেইটা প্রথম যার ব্যাটে চেঞ্জে হওয়া শুরু করেছে সেটা মমিনুল হক। আর এখন আমরা নাজমুল হোসেন শান্তর ব্যাটে সেটা আরো অনেক ভালোভাবে দেখতে পাই। সেই মমিনুল ৫০ পেরিয়ে ৯ টা ইনিংসে তিনি সেঞ্চুরি পাননি। এইটা আসলে সত্যিকার অর্থেই একটু উদ্বেগের জায়গা আছে বলে আমার কাছে মনে হয়। নাজমুল হোসেন শান্ত বেরিয়ে মারতে গিয়ে কিপারের কাছে ওই যে তাকে একটা লো ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন। আমাদের ২ সেট ব্যাটসম্যান দ্রুত আউট হয়ে গেল এবং তারপরে গিয়ে মিডল অর্ডারটা যে দায়িত্বটা নিবেন, সেই মিডল অর্ডারটাতে আমরা ব্যর্থ হয়েছি একেবারে যার পর নাই। অভিজ্ঞতম ব্যাটসম্যানও ব্যর্থ হয়েছেন, নবীনতম ব্যাটসম্যান দ্বয়ও ব্যর্থ হয়েছেন। মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, অমিত হাসান। আমাদের এইখানটাতে মুশফিক এই টেস্টটাতে তিনি খেলবেন কি খেলবেন না,
তার চেয়ে বড় কথা বলা উচিত যে তার খেলা উচিত কি উচিত না, এরকম একটা আলোচনার জায়গা ছিল যে না জিম্বাবুয়ের সঙ্গে টেস্টও কেন খেলতে হবে, এটা তো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না, ফলে এই জায়গাটাতে আমরা তরুণ ক্রিকেটারদের বাজিয়ে কেন দেখব না, কেন মুশফিক এই স্পটটা আসলে গ্র্যাব করে রাখবেন। অস্ট্রেলিয়ার সঙ্গে এরপরে আমাদের টেস্ট সিরিজ রয়েছে, সেইটার জন্য জিম্বাবুয়েতে প্রস্তুতিটাও কি মানে এইটা কি মানে যথাযথ কিনা, এই সব কিছু অনেক প্রশ্নের জায়গা ছিল। কিন্তু আমি আসলে ওইটাকে অত বেশি আমলে নিতে চাই না। কেন ভাই, মুশফিক ধরেন এই টেস্ট ম্যাচটা তাকে খেলানো হলো না, ধরেন সিলেকশন প্যানেল তাকে বুঝিয়ে শুনিয়ে তাকে বলল যে না তুমি রেস্ট নাও, কারণ মুশফিক নিজে তো আর বুঝবেন না, মানে তিনি তো আসলে খেলতেই চান বা খেলতেই চাইবেন, ঠিক আছে, সেটা তার তার পার্সপেক্টিভ, সেটা ঠিক আছে। কিন্তু সেইটা ওইখানটাতে আমরা কাকে খেলাবো? আমরা এখানে তো মুশফিকের জায়গা যারা ভবিষ্যতে নিবেন ওই জাস্ট ওই সেম পজিশনে আমরা দুইজন মিডল অর্ডার ব্যাটসম্যানকে এই টেস্টে ডেবু করেছি, তাওহিদ হৃদয় এবং অমিত। তাহলে হচ্ছে গিয়ে হৃদয় অমিতকে আমরা ডেবু করিয়েছি, তাহলে মুশফিকও যে এইখানে খেলছেন সেখানে আরেকজনের যে স্পটটা তিনি আঁকড়ে ধরে রাখছেন, যে মানে নেক্সট জেনারেশনকে ছাড়ছেন, সেই কথাটা এইখানটাতে আসলে ঠিক খাটে বলে মনে হয় না। এবং আমি বলছিলাম যে এর এই পুরো মিডল অর্ডারটাই এই জায়গাটা আমরা আসলে ব্যর্থ হয়েছি, প্রবলভাবেই ব্যর্থ হয়েছি। মুশফিকুর রহিম তিনি 9 রান করে ফ্লিক করতে গিয়ে এনগারোভের বলে তিনি বোল্ড হয়ে গেলেন, ঠিক তার আগেই তিনি আসলে আউট হয়ে যেতে পারতেন, 4 পেয়ে গিয়েছিলেন, কিন্তু যে স্লিপের পাশ দিয়ে চলে যায়। এবং তারপরে আমাদের ওই কট বিহাইন্ড হয়ে গেছেন তাওহিদ হৃদয়, অমিত, তারা দুজন পরপরই কট বিহাইন্ড হয়ে গিয়েছেন এবং কেউ তারা 3 রান 4 রান করেছেন, ডাবল ডিজিটেও পৌঁছতে পারেননি। এই যে মিডল অর্ডারটা আমাদের যে ধস হয়ে গেল, আমাদের 2 সেট ব্যাটসম্যান আউট হওয়ার পর এইটা আমরা আর রিকভার করতে পারিনি, ফলে বাংলাদেশ 140 রানে আমরা মাত্র অল আউট হয়ে গিয়েছি। 50 ওভারও আমরা ব্যাটিং করতে পারিনি, মানে আপনি যদি একটা ওয়ান ডে ইনিংস ধরেন সেইটাও আসলে বাংলাদেশ ব্যাটিং করতে পারেনি। এখন ব্যাটিংয়ের এই প্রবল ব্যর্থতা, শুরুটা ভালো ছিল, তারপরে ওই ফার্স্ট সেশনটাতে আমরা 2 উইকেটে 76, কিন্তু পরের সেশনটাতে 140 রানে অল আউট, তার মানে এইখানটাতে আমরা আর মাত্র ওই 64 রান যোগ করতে 8 উইকেট ওই সেশনে হারিয়েছি। তার চেয়ে বড় কথা শেষ 27 রানে আমরা 8 উইকেট হারিয়েছি, সেটা একটু পুষিয়ে দেওয়ার সুযোগ হয়তোবা আমাদের বোলারদের ছিল, আমাদের ফিল্ডারদের ছিল, সেটাও আমরা করতে পারিনি। আমরা শুধুমাত্র ওদের একটা উইকেট সেইটাও নিতে পেরেছি, সৈয়দ খালেদ আহমেদ উইকেটটা নিয়েছেন। আমরা এইখানটাতে হচ্ছে গিয়ে 2-একটা হাফ চান্সের মতো মিস করেছি। শেষ দিকে গিয়ে হচ্ছে টেলরের ক্যাচটা, রিটার্ন ক্যাচটা তাও যে তাইজুল তিনি আসলে ধরতে পারলে, তাও ধরেন মানে কিছু হতো না, তাও তো আমরা সেকেন্ড উইকেটটা পেতাম, সেটাও আসলে হয়নি। 1 উইকেটে 136 রান নিয়ে জিম্বাবুয়ে এই প্রথম দিনের খেলাটা শেষ করছে বাংলাদেশের চেয়ে মাত্র 4 রানে পিছিয়ে থেকে। তাহলে বাংলাদেশের এই যে ভীষণ বিবর্ণ প্রথম দিন, যেই দিনটাতে বাংলাদেশ অলরেডি ব্যাকফুটে চলে গিয়েছে, যেইখান থেকে কামব্যাক করাটা এখন ভীষণ রকম চ্যালেঞ্জিং, সেইখানটার মোমেন্ট অফ দ্য ডে কোনটা? টস না, এটা আমি আগেই বলেছি। মমিনুলের উইকেটটাকেও আমি আসলে বলব না। আমার কাছে মনে হয় যে মিডল অর্ডারের ওই জায়গাটাতে মুশফিকুর রহিমের আউটটা আমাদের জন্য আসলে খুব ভাইটাল হয়ে গিয়েছিল। কেননা ওই ইয়াং প্লেয়ারদের গাইড করার ব্যাপারটা ওই সময় মুশফিকের ছিল। যেহেতু আমরা 2 সেট ব্যাটসম্যানকে আউট হারিয়েছি, মুশফিকের আউটটাই তাই আমার কাছে এই হারারে টেস্টের প্রথম দিনের মোমেন্ট অফ দ্য ডে।